শাওন বুথ এফএম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাওন। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা চাই প্রতিনিয়ত মানুষের জীবনে কোন ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলো আপনাদেরকে শোনানোর। এরই মাঝে প্রতি মঙ্গলবার এবং শনিবার রাত ঠিক 10টার সময় আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলে। আমাদের ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এরই মাঝে আমাদের সকল প্রকার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আশা করি আজকের এপিসোডটা আপনাদের কাছে ভালো লাগবে। ঘটনাটি আমার ফুফাতো বোনের সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। এই ঘটনার সাক্ষী হচ্ছে আমি দেখেছি নিজের চোখে কিভাবে জিনের বাদশাকে কবিরাজ হাজির করে, কিভাবে জিনের বাদশার কাছে সমাধান চাওয়া হয়। এর আগে জীবনে আমি কখনো এরকম ঘটনার সম্মুখীন হই নাই। কেন হয়েছিল আর কেন জিনের বাদশাকে ডাকা হয়েছিল ঘটনার মাঝেই বুঝতে পারবেন। আসুন ঘটনা শুরু করি। 2000 সালে আমি নবম শ্রেণীর একজন ছাত্র। আমার বয়স 15 বছর। আমার ফুফুর বাসা আমাদের বাসা থেকে 5 কিলোমিটার দূরে। হঠাৎ একদিন আমাদের ফুফাতো ভাই আমাদের বাসায় আসে, আর ও আমার চেয়ে 10 বছরের বড়। ওর সাথে আমার বন্ধুর মতন সম্পর্ক। আমরা তুই তুই করে কথা বলি। ও এসে আমাকে বলে যে চল এক জায়গায় যাব। আমি বললাম কই যাবি? সে বলল সাইকেলের পিছনে উঠ, সব কিছু বলছি। সে কথা বলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। সাইকেলে ঘুরতে আমার ভালোই লাগে। সাইকেলে যেতে যেতে ও আমাকে বলল যে নতুন একজন কবিরাজের খোঁজ পেয়েছি, যে কিনা খুব ভালো কাজ করে, আর কাজ করতে পারলেই শুধু হাদিয়া নেয়। নতুবা আমি বললাম কবিরাজের কি দরকার? ও বলল ওর ছোট বোন নাকি 2 মাস ধরে অনেক অসুস্থ, সম্ভবত জিন দিয়ে চালান করা হয়েছে। আমি বললাম ওকে চল তাহলে দেখে আসি। আধা ঘন্টা 2-1-এর মধ্যে আমরা কবিরাজের বাসায় পৌঁছে যাই। বাসায় গিয়ে দেখি উনি বেজা কাপড় পরে বাসার আঙ্গিনায় বসে আছেন। পরনে সাদা কাপড়ের লুঙ্গি, ওর শরীরে সাদা কাপড়ের কাপড় পেঁচানো। আমি কবিরাজকে দেখে খুবই অবাক হই। উনি একদারে কম বয়সের মানুষ, সর্বোচ্চ 30 থেকে 32। দেখলে কেউ বলতে পারবেন না যে উনি একজন কবিরাজ। একেবারে সুদর্শন একজন যুবক। আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে উনি একজন কবিরাজ। উনি আমাদেরকে বসতে বললেন আর ওনার কাছে যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন। তখন আমার ফুফাতো ভাই তার কাছে যাওয়ার কারণটি খুলে বলে। কবিরাজের কাছে যাওয়ার কারণটি হলো আমার ফুফাতো বোন অনেক দিন ধরে অসুস্থ, দিন দিন শুকিয়ে যাচ্ছে, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, কোনো কিছু খেতে ভালো লাগে না। আপু মাঝে মাঝে চিৎকার করে উঠে খুব ভয় পেতেন, হাত পা সুরাসুরি করতেন, এমনভাবে করতেন যে শরীরে কোনো কিছু সরানোর চেষ্টা করতেন। যখন একটু সুস্থ থাকতেন তখন বলতেন যে আপু নাকি একটা কুই সাপ দেখতে পান, যেটি কিনা তার পা বেয়ে উঠার চেষ্টা করে, তখন উঠতে পারে না, তখন থুতু ছিটিয়ে দেয়। আরও কিছু বিষয় অনেক আগ থেকেই হয়ে আসছিল। যখন আপুর যত বিয়ের কথা আসে সব কোনো না কোনো কারণে ভেঙে যায়। আপু গ্রামের মেয়ে হলেও দেখতে যথেষ্ট সুন্দরী, কোনো ছেলে দেখলেও পছন্দ করবে না এমন বিষয় না। যে বিয়ের কথা আসে সেগুলো ফুফুর বাসায় পৌঁছানোর আগেই মাঝে রাস্তায় ভেঙে যেত। আপুর অসুস্থ হওয়ার অল্প কিছুদিন আগেই একটা ছেলেপক্ষ আসার কথা ছিল, কিন্তু মাঝ রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ফেরত যায়। এতে করে আমার ফুফুর মনে সন্দেহ জাগে যে নিশ্চয়ই আপুকে ভয়ঙ্কর কোনো কালো জাদু করা হয়েছে কিংবা তাবিজ করা হয়েছে। এসব ঘটনার পূর্বেও আপুকে কয়েকবার তাবিজ করা হয়েছিল বিয়ে আটকানোর জন্য। পূর্বে এগুলো কবিরাজ দিয়ে তুলে নেওয়া হয়েছিল, কিন্তু এবার যা ঘটছে শুধু তাবিজের জন্য না, নিশ্চয়ই কোনো জিন চালান দেওয়া হয়েছে। তাই এমন ভালো কবিরাজের খোঁজ করা হচ্ছিল যে উনি সমাধান করতে পারবেন কি না। সব শুনে আমাদেরকে আশ্বস্ত করে বললেন যে উনি মঙ্গলবার আমার ফুফুর বাসায় যাবেন এবং আসন করে দেখবেন যে কোনো সমস্যা আছে কি না।
তিনি আসন করার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস ব্যবস্থা করতে রাখতে বললেন, যেমন লাল শালুকের কাপড়, লাল সুতা, একটি মুরুক, মাটির কলস, সিঁদুর, গরুর দুধ, রসগোল্লা, নতুন গামছা, আপুর পরনের একটি ওড়না, আরও কিছু জিনিস তিনি আমাদেরকে রাখতে বললেন। যে আমার ফুফুর বাসার পিছনে একটি সুপারি বাগানের গাব গাছ আছে, সেটির কাছে যেন আমার ফুফাতো বোন কোনোভাবেই না যায় যতক্ষণ না পর্যন্ত আসন শেষ না হয়। ডাব গাছের কথাটা শুনে আমরা দুই ভাই আকাশ থেকে পড়ি, কারণ গাছটির কোনোভাবেই জানার কথা নয় কবিরাজের। কবিরাজ আমাদের মুখ দেখে বিষয়টি বুঝতে পেরে মুচকি হাসেন আর বলেন, উনার জিন উনাকে মাত্রই গাব গাছের কথাটি জানিয়েছেন। উনি আমাদেরকে তার উপর আস্থা রাখতে বললেন, আর উনি এই সমস্যার সমাধান করে দিবেন, এবং সমাধান করার পর উনি হাদিয়া চেয়ে নেবেন। এই বলে উনি আমাদেরকে আসতে বললেন। আমরা উনাকে বাসার ঠিকানা দিতে যাব। উনি আমাদেরকে থামিয়ে দিয়ে বললেন উনি বাসা খুঁজে বের করবেন। এরপর আমরা চলে আসি। আসার সময় আমি আমার ফুফাতো ভাইকে জিজ্ঞেস করি যে, তুই আগে উনার কাছে গিয়েছিলি কিনা, বা উনি তোদের বাসায় আসছিল কিনা। আমার ফুফাতো ভাই আমাকে নিশ্চিত করে বলে, আজই প্রথম এই কবিরাজের সাথে দেখা। এতে করে আমি অবাক হই। আমি ওনার আসন করা দেখার জন্য অনেক ইচ্ছা পোষণ করি। অবশেষে চলে এলো কাঙ্ক্ষিত সেই মঙ্গলবার। আমি সকালেই ফুফুর বাসায় চলে যাই। কোনো বিষয়টি আগ্রহের কোনো কমতি ছিল না আমার। আমি একটি জিন হাজির করার ঘটনার পক্ষান্তরের সাক্ষী হতে চাই। এর পূর্বে আমি মানুষের উপর বোধ করা দেখেছি জিনের, অবাক হয়েছি। এমন একটি ঘটনার সাক্ষী হব, তাই মনে মনে খুবই উত্তেজনা অনুভব করছিলাম। অবশেষে দুপুরের দিকে কবিরাজ ফুফুর বাসায় চলে আসেন। আজও ওনার শরীরে একই পোশাক, পরপর অনেক কাফনের কাপড়ের লুঙ্গি, কাফনের কাপড় পেঁচানো। ওনাকে জিজ্ঞেস করি যে উনি বাসা কিভাবে চিনলেন, যে উনি উত্তরে বললেন যে কয়েকবার ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওনার বন্ধু ওনাকে সহযোগিতা করেছিল সঠিক পথ দেখিয়ে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কবিরাজের সাথে বসে অনেক কথা বলি। ওনার বন্ধুর কথা জিজ্ঞেস করি, আর উনি বললেন অল্প কিছুদিন হলো একটা কম বয়সী জিনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পূর্ণ হয়েছে, যে কিনা ওনাকে অনেক কাজে সহায়তা করে। এরপর ওনাকে জিজ্ঞেস করি যে ওনার আসন বিকালে করবেন কিনা। উনি বললেন যে আসন করবেন রাতে। এর আগে ওনার কিছু কাজ আছে যেগুলো সন্ধ্যার আগেই শেষ করতে হবে। উনি আরও স্পষ্ট করে বলেন যে আসনের সময় যে বাড়ির কোনো লোক বাইরে না যায়, অন্য কোনো রুমে থাকতে না পারে, সবাইকে গোসল করে পাক পবিত্র হয়ে থাকতে হয়। সাথে কিছু খেজুর পাতা সংগ্রহণ করতে বললেন। আগে থেকেই ওনার সাথে মোটামুটি 3-4 ঘন্টা কথা হয়। সব কথা শেষে আরও একটি ঘটনা হয়ে যাবে, তাই আর সেগুলো বললাম না। ওনার শরীরের কাপড়টি কয়েকবার কবর থেকে সংগ্রহ করা। ঘটনাটি উনি আমাকে বলেছেন যে ওনার কাছে মানুষের শরীরের অনেক হাড় গুড় রয়েছে, যেগুলো উনি পুরাতন কবর থেকে সংগ্রহ করেছেন। এসব না অন্যদিন দেখা যাবে। এই কবিরাজ আগে থেকেই কালো জাদু করত, কিন্তু একটি ঘটনার পর উনি কালো জাদু বাদ দিয়েছেন। এখন চেষ্টা করেন মানুষের সহায়তা করা, মানুষের উপকার করার। শরীরের কাপড়টি তিনি কখনো খুলেন না। কাপড়টি তার শরীরেই ভিজায়, তার শরীরেই শুকায়। যাই হোক, উনি সন্ধ্যার আগে বাসার চারিদিক ঘুরে সীমানা করে নিলেন এবং চারিদিক দিয়ে উনার মন্ত্র যা কিছু আছে সেগুলো করে খেজুরের ডালগুলো পুঁতে দেন। যে করে তিনি আসন করবেন সেই ঘরের 4টি কোণায় ছোট বড় মন্ত্র পড়ে হাড্ডি ঝুলিয়ে দেন মানুষের। আগেই মসজিদের ইমামকে আসনে উপস্থিত থাকার জন্য বলেছিলেন। রাত 11টা পার হয়ে গেছে, সবাই গোসল করে নিলেন। ইমাম সাহেব চলে আসেন। কবিরাজ ইমাম সাহেবের সাথে একটু কথা বলেই সবাইকে গড়ে ঢুকতে বললেন। গড়ে হেরিকেন বাতি জ্বলছে, সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। ইমাম সাহেব ও কবিরাজ মিলে গড়ের মাঝখানে বড় একটি গোল বৃত্ত আঁকলেন এবং সীমানা টেনে নিলেন।
আর বিড়বিড় করে যা পড়া দরকার সব কিছু পড়লেন। এরপর দুধের পাত্র, কুলা, রসগোল্লা, মাটির কলস বৃত্তের বাইরে সাজিয়ে রাখলেন। শুধু মোরগকে লাল সুতা দিয়ে পা বেঁধে ভিতরে রাখলেন। নতুন গামছা তিনি তার গায়ে দিলেন। একটি ছোট্ট খেজুরের ডাল সিঁদুরের ডালের উপর ছেড়ে দিলেন। এরপর কবিরাজ খেজুরের ডালের পাশে বসলেন এবং ইমাম সাহেব কবিরাজ এর বিপরীত পাশে নমাজের মতো করে বসলেন। কবিরাজ আমাদের কয়েকজনকে তার পিছনে এবং বাকি সবাইদেরকে ইমাম সাহেবের পিছনে বসতে বললেন। আলোতে ইমাম সাহেবের পিছনে বসতে বললেন। ওই দিন রাতে আমার দাদা দাদি, ফুফা ফুফু, আমরা সবাই ইমাম সাহেব কবিরাজ সহ মোট 13 জন উপস্থিত ছিলাম। ইমাম সাহেব আমাদের সবাইকে 3 বার সূরা ফাতিহা, 4 বার সূরা ইখলাস, ফালাক ও নাস পড়তে বললেন। এরপর কবিরাজ বললেন যে আজকে এই গোরের বৃত্তের বাইরে এবং বৃত্তের মধ্যে যাই ঘটুক না কেন আমরা যেন কোনো রকম ভয় না পাই এবং সূরা পড়া বন্ধ না করি। উনি এও বললেন যে জিন সশরীরে বৃত্তের মধ্যে হাজির করা হবে এবং আমরা কেউ যদি কোনো কিছু দেখতে পাই তাহলে যেন ভয় না পাই এবং কোনো রকম শব্দ না করি এবং কোনো রকম শব্দ না করে একেবারে নিশ্চুপ হয়ে গেল। আপন মনে সূরা পড়তে হবে। এরপর কবিরাজ সবার হাতে করে একটি জবা ফুল দিয়ে দিল, হেরিকেন দিয়ে দিল এবং সবাই সূরা পড়তে বললেন। আমি মানুষের উপর জিন বোর করা দেখেছি, কিন্তু সশরীরে জিন হাজির করা এই প্রথম, এই পর্যন্ত আমি কখনোই দেখছি না। এই জন্য বলছি একদম আলাদা ধরনের ঘটনা। যাই হোক, 10 মিনিট হয়ে গেল, আমরা সবাই সূরা পড়ছি। অন্ধকার একেবারে, রুমটা নিস্তব্ধ, কারো কোনো সারা শব্দ নেই। বাইরে চাঁদের আলোয় অনেক বেশি জ্বল করছে। সব কিছু গ্রামের টিনের পেড়া দিয়ে চাঁদের আলোয় সব কিছু হালকা হালকা করে বোঝা যায়। তো খুবই হালকা হালকা বোঝা যায় যদি কোনো কিছু নড়াচড়া করে। হেরিকেন নিবানোর সাথে সাথেই কিছু বোঝা গেলেও কিছুক্ষণ পর চোখের সামনে বিষয়টি মানিয়ে গেল। আর কিছুক্ষণ হয়ে গেল, 2-3 বার সূরা পড়া শেষ হয়ে গেল। জিনের কোনো খবর নেই। আমরা যে সূরাই পড়তে যাচ্ছি এক মনে জবা ফুল হাতে নিয়ে। কবিরাজ এবার শব্দ করে জুড়ে জুড়ে সূরা জিন পড়তে শুরু করলো। হঠাৎ টিনের চালে টুপ করে কিছু একটা পড়ার শব্দ হলো। পরক্ষণে টুপ করে ঘরের মেঝেতে পুরানোর শব্দ হলো। অনেকটা উঁচু থেকে লাফিয়ে পড়লে যেমনটা হয় তেমন মুহূর্তের মধ্যেই ঘরের মেঝেতে 1 মুঠ সমান অন্য একটি খণ্ড দেখতে পেলাম, যেটি কিনা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। অনেকটা হাতে আগুন নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। আগুনের গতি পেয়ে যেমন আঁকাবাঁকা হয় ঠিক তেমনভাবে উঠে দাঁড়ালো। সেই আলোয় আমি মুহূর্তের মধ্যেই আমার সামনে বসে থাকা ব্যক্তির আকৃতি বুঝতে পারলাম। জিনের শরীর দেখতে পেলাম না। আগুন ঠিক কাঁধ সমান উচ্চতায় উঠে নিভে গেল। গ্রিন টি একেবারে শব্দ করে ফুসফুস করতে লাগলো, যেমন প্রচণ্ড রেগে আছে। হালকা হালকা আলো একটি অবয়ব নাড়াচাড়া করছে, বসে যাচ্ছে। এক পর্যায়ে জিনটি অনেকটা আরবি উর্দু মিশ্রিত ভাষায় বলতে শুরু করলো, কিন্তু কিছু বোঝা যায় আবার কিছু বোঝা যায় না। ওই সময় আমার হিন্দি সিনেমা দেখার অভ্যাস থাকায় উর্দু হালকা বুঝতাম। যাই হোক, জিন কবিরাজের কথোপকথনের পর আসর শেষ করার পর কবিরাজের কাছ থেকে জেনে নেই জারিটা এমন ছিল। সে বলছে, আমাকে কেন ডেকেছিস? তোরা কেন আমাকে বিরক্ত করিস? আসসালামু আলাইকুম হুজুর, অনেক বিপদে পড়ে আপনাকে স্মরণ করেছি। আল্লাহর ওয়াস্তে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন। আপনি পারবেন এই মেয়েটিকে সাহায্য করতে? তোরা আমাকে কেন ডাকলি? আর কি কেউ নেই যে তোদেরকে সাহায্য করতে? হুজুর, দুঃখিত, বিরক্ত করার জন্য দুঃখ প্রকাশ করছি। আর কেউ এই সমস্যার সমাধান করতে পারেনি, তাই আপনাকে এমন বিরক্ত করা। আপনি এই সমস্যার সমাধান করে দিন, আপনাকে আর যেন ডাকতে না হয়। জিনটি বলতে শুরু করলো, মেয়েটিকে তাবিজ করা হয়েছে, যা গাছের গোড়ায় মাটির অনেকটা নিচে। এই মেয়েটির উপর একটা বদ জিন দিয়ে চালান করা হয়েছে, যাতে মেয়েটিকে পাগল করে দেওয়া হয়। আমি এই সমস্যার সমাধান করে দেব একটি শর্তে। আমার বাচ্চাদের জন্য 7 লিটার দুধ, 60টি মোরগ দিতে হবে। আগামীকাল সন্ধ্যার সময়
নদীর ঘাটে রেখে আসতে হবে। বলে রাখি, ফুফুর বাড়ি থেকে 2 মিনিট দূরত্বে হাঁটলেই একটা আলুসুরিয়া নদী বয়ে গেছে। সেটার কথা হয়তো জিনটি বলেছে। হুট করে সেই জিনটি চলে গেল এবং যাওয়ার আগে কবিরাজ বললেন, আপনি যাই বলেন তাই হবে হুজুর, শুধু আপনি এই সমস্যার সমাধান করে দিন। যাওয়ার 5 মিনিটের মধ্যেই বাড়ির পিছনে সুপারি গাছগুলোর মধ্যে জোর বয়ে যেতে শুরু করলো। গাছগুলো শব্দ করতে শুরু করলো, একটি আরেকটির সাথে ধাক্কা খাচ্ছে। অবিরতম সুপারিগুলো জোরে পড়ছে, কখনো বাসায় এসে পড়ে যাওয়ার চেষ্টা করছে। দুপ করে কিছু একটা কাউকে আঘাত করছে। মাটিতে কখনো বাঘের মতন গর্জন শোনা যাচ্ছে, আবার কখনো নতুন শব্দ। এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পর সব কিছু শান্ত হয়ে যায়। এরপর আবারও টিনের চালে দুপাশ করার শব্দ। পরক্ষণে টুপ করে মেঝেতে অগ্নিকাণ্ড জ্বলে উঠল এবং দাঁড়ালো আর বলল, তোদের এই সমস্যার সমাধান করে দিয়েছি। আর কোথাও কোনো তাবিজ নেই। বজ্জিনকেও হত্যা করেছি। মেয়েটিকে আমি একটি তাবিজ দিয়ে যাচ্ছি। 13 দিন ডান হাতের কবজির উপর এই তাবিজটি রাখতে হবে। এই সময়ের মধ্যে মেয়েটি কোনো রকম মাছ মাংস খেতে পারবে না। জিনের লাশটির জানাজা করে রাতের মধ্যেই কবর দিতে হবে এমন একটি জায়গায়, যেখানে আগামী পূর্ণিমা পর্যন্ত কেউ যাবে না এবং সেই কবরের কথা কেউ জানবে না। তাহলে তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর আগামীকাল আমার সন্তানেরা ঠিকঠাক মতো সময়ে আসবে হাদিয়া নিতে। কবিরাজ বলল, জি হুজুর, তাই হবে, আপনার কথা মতো সব কিছু হবে। এই কথা বলতেই জিনটি আবারও সব করে বাতাসের সাথে মিলিয়ে গেল। আমরা খেয়াল করলাম একটা খুব বড় শব্দ পেলাম। এরপর বড় আলা জ্বালাতেই আমরা দেখি সেই বৃত্তের মধ্যে একটা গুই সাপ মৃত শুয়ে আছে বাজ হয়ে, এবং তার পাশে কিছু ভেজা মাটি ও কাদা, দুধ, মুরগি। দুধের পাত্রের ভিতর একটা তাবিজ, অনেকটা গাছের শুকানো ডালের মতন, যেন কেউ চলে গেছে। খুব নিখুঁতভাবে মাটিগুলো পুঁতে 60টি তাবিজ পাওয়া গেল। তাবিজগুলো খুলে পুড়িয়ে ফেলা হলো। বাইরে বের হতেই দেখি আঙ্গিনায় অনেক সুপারি গাছ পড়ে আছে। আঙ্গিনা ভরা দস্তাদস্তির চিহ্ন, জায়গায় জায়গায় মাটি উঠে গেছে। আঙ্গিনা পুরানো, যেন অনেক 4টি দাগ। এই পড়ে থাকা গুই সাপকে কবরস্থ করা হলো। আমার দাদাকে নিয়ে যাওয়া হয়, কাউকে আর সাথে নিয়ে যাওয়া হয় না। পরদিন সকালে গাব গাছটি ভেঙে পড়ে থাকতে দেখি আমরা। আপুর বিয়ে হয়ে গেছে 2002 সালে। আপু অনেক ভালো আছে স্বামীর সংসার নিয়ে। আমি আমার দাদার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে সেই সাপটিকে কোথায় কবর দেওয়া হয়েছিল, কিন্তু আমার দাদা আমাকে কখনো সেগুলো বলেননি। এই বিষয়টা সবসময় তিনি এড়িয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি ভুলে গেছেন। আমার দাদা 2017 সালে মারা গেছেন। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন। এই ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আমরা পরবর্তী ঘটনায় ফিরে যাই। পরবর্তী ঘটনা হচ্ছে একটা কালো জাদু নিয়ে, খুব ভয়ঙ্কর ঘটনা। আসুন আপনারা শুনতে পারবেন। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। আমি এখন যেই ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার গ্রাম গলির ঘটনা। ঘটনাটি একজনের সাথে ঘটে না, তবে ঘটনাটি যাকে নিয়ে কেন্দ্র করে তার নাম আনোয়ারা বেগম। তাকে সবাই দাদি বলে ডাকতো। তো মূল ঘটনায় আসা যাক। ঘটনাটা 1998 সালের। আপনারা সবাই ভালো করে জানেন যে 1998 সালে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল। তো আগে একটা ঘটনা বলেছিলাম যে আমাদের একটি গ্রাম পদ্মা নদীর শাখা দিয়ে বয়ে গেছে, মানে আমাদের গ্রামটি পদ্মা নদীর পাশে অবস্থিত।
এই গ্রামটি অনেকটা নিচু ছিল, তখন অনেকটা নিচু থাকলেও এখন উঁচু হয়ে গেছে। এখন বন্যার পানি আগের মতন আর ডুবতে পারে না। তো 1998 সালে সেই বন্যায় আমাদের গ্রামের বাড়িতে পানি ঢুকে যায়। গ্রামে এমন কোনো বাড়ি নেই যেখানে কোনো পানি ঢুকে নাই। আমাদের গ্রাম সহ আশপাশের প্রায় সব গ্রামেই পানি ঢুকে যায়। ঘটনাটি যে দাদির সাথে ঘটে যাওয়া, তিনি ছিলেন একজন বৃদ্ধা নারী এবং তিনি ছিলেন বন্ধ্যা। তার মানে তার কোনো সন্তান ছিল না। ওনার বয়স ছিল প্রায় 65 থেকে 70 বছর। তিনি তার খাবারের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাহায্য চাইতেন এবং দিন শেষে যা পেতেন তা দিয়ে বাজার করতেন। এবং পাশেই বিশাল বিশাল আমের গাছ ছিল, মাঠের পর মাঠ মিশ্রিত গাছ। এক পাশ থেকে আরেক পাশে ঢোকা যায় এবং সহজেই সেখান থেকে তিনি লাকড়ি সংগ্রহ করতেন এবং ভাত রান্না করতেন। আবার পরের দিন সেম একইভাবে উনি চলতে থাকেন। এভাবেই তার জীবন অতিবাহিত করতে থাকে। তো সেই ভয়াবহ বন্যা গ্রামে ঢুকে যায়। গ্রামে ঢোকার পর তিনি গ্রামের বাড়ি থেকে বের হতে পারতেন না। তখন তিনি না খেয়ে থাকতে গ্রামের কোনো মানুষ বা সবার পক্ষ থেকে কিছু আসলে তাই তিনি খেতেন। এইভাবে প্রায় অনেক দিন কেটে যায়। সেই বৃদ্ধা মহিলার ঘর থেকে কোনো সারা শব্দ আসে না। তাই কয়েকজন মিলে উনার বাড়িতে গিয়ে দেখে সেখানে কেউ নেই এবং ঘরের ভিতর থেকে অনেক পচা গন্ধ আসছে। আর উনার বাড়ি একটু নিচু হওয়ায় উনার বাড়ির ভিতর পানি উঠে গেছে। সবাই বৃদ্ধাকে না পেয়ে মনে করে হয়তো খাবারের জন্য অন্য কোথাও গেছেন। বিষয়টি সবাই স্বাভাবিকভাবেই নেন। আসলে বৃদ্ধা কি অনেকদিন না খেয়ে থাকতে থাকতে দুর্বল হয়ে পড়েন এবং উনি ঘর থেকে বের হতে পারতেন না। উনি এক সময় কষ্ট করতে করতে মারা যান। ওনার মৃত্যুর ঘটনাটা আমরা পরে জানতে পারি। আপনারাও জানতে পারবেন। বন্যায় পানি শুকিয়ে যায়। আমাদের গ্রামে একটি পাগল ছিল, ওর নাম ছিল জারু পাগল। তিনি প্রায় বলতেন আমি ওই দাদির আমিরার সাথে কথা বলতে দেখা যেত, আর সে এসে আমার সাথে কথা বলতো আর বলতো তোরা সবাই মরবি, তোরা সবাই মরবি, কাউকে শান্তিতে থাকতে দেব না। পাগলের পাগলামি মনে করে সবাই হেসে উড়িয়ে দেয়। তখন হয় কি, যখন যারই কোনো সন্তান সম্ভব না হয়, যিনি সন্তান প্রসব করবেন কোনোভাবেই সেই সন্তান হয় না, মিসক্যারেজ হয়ে যায়। একদিন এক অন্তঃসত্ত্বা নারী রাতে বাড়ি থেকে বের হয়ে, বাড়ির একটু দূরেই বাথরুম, সে কারণেই বের হন তিনি। এবং তিনি সেদিন তার স্বামীকে ডাকাডাকি করে নেন। কোনো কারণবশত তার স্বামী উঠে না এবং তিনি একাই বাথরুমের উদ্দেশ্যে রওনা হন। এবং হঠাৎ করে তিনি দেখতে পান চারিদিকে শব্দ, সব কিছু বন্ধ, নিস্তব্ধ, একটু অন্যরকম পরিবেশ। কিছুক্ষণ পর টয়লেটের ভিতর থেকে তিনি শুনতে পান দূর থেকে কেউ একজন তার দিকে এগিয়ে আসছে এবং পাতার উপর শব্দ। তিনি ভালো করে লক্ষ্য করে দেখেন যে কোনো এক বৃদ্ধা মহিলা তার দিকে এগিয়ে আসছে। আর তিনি টয়লেটের ভিতর থেকে দেখতে পান যে ওই বৃদ্ধা মহিলাটি 2 মাস আগে হারিয়েছিল, যেটি সেই আসছে এদিকে, বা তার কোনো সন্ধান পাওয়া যায়নি, বা সবাই বলবেছিল যে সে মারা গেছে। তারপর ওই দাদি আর টয়লেটের ভিতর জুড়ে জুড়ে ডাকতে শুরু করে। আমি দরজার কোনো এক ছিদ্র দিয়ে দেখতে পাই তিনি বলতেছেন আমাকে আমার খুব ক্ষুধা লেগেছে, তিনি তার বাচ্চাকে খেতে চান। অনেক দিন যাবৎ তিনি নাকি কিছু খান না। এটা শুনে সেই অন্তঃসত্ত্বা নারী অজ্ঞান হয়ে যায়। এদিকে তার স্বামী তার বিছানায় না পেয়ে খুঁজতে গিয়ে দেখে তার স্ত্রী টয়লেটের ভিতর পড়ে আছে। তারপর হয়তো ভয় পেয়ে অন্য কোনো কারণবশত তার বাচ্চা সত্যি সত্যি নিষ্কেরেজ হয়ে যায়। এভাবেই 2 বছর গ্রামে কোনো নারীর বাচ্চা হয়নি। যেই নারীর অন্তঃসত্ত্বা হতো কোনো না কোনো কারণবশত সে ক্ষতিগ্রস্ত হতো বা বাচ্চা নিষ্কেরেজ হয়ে যেত। বুড়িকে দেখতে পেত, এমনটাই ব্যাপার ঘটতে থাকে। যদিও একজনের এভাবে ঘটে যায় তাহলে মানা করা যেত, কিন্তু গ্রামের সব মানুষ দেখলো
যখন এটা একজনের সীমাবদ্ধ থাকলো না, সব অন্তঃসত্ত্বা নারী যখন সেই বৃদ্ধাকে দেখতে পায় এবং বাচ্চা নষ্ট হয়ে যায়। সত্যি একটি ঘটনা। তাই গ্রামের বিভিন্ন মানুষ মিলে কবিরাজের কাছে যায়। একজন কবিরাজ আমাদের গ্রামে এসে বলে গ্রামে কোনো বদ জিনের নজর পড়েছে। তারপর তিনি গ্রামটিকে বন্ধ করে দেন। তারপর 5-6 মাস আর কোনো সমস্যা হয়নি। ঠিক এতদিন পর এই সময়ে যাদের বাচ্চা জন্ম নিয়েছিল তারা সবাই ঠিকঠাক মতো তাদের বাচ্চা প্রসব করতে পেরেছে। তখন আমার নিজের বড় চাচির এক মেয়ে সন্তান হয়। ওনারা অনেক দিন পর বাচ্চা পেয়ে অনেক খুশি। একদিন দুপুরবেলা আমার চাচি রান্না বান্না গোরের কাজ শেষ করে সন্তানকে শুয়ে রেখে বাইরে চলে যান। বাইরে থেকে হঠাৎ তিনি তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। দৌড়ে এসে দেখেন তার পেটের মাংসর এক টুকরা কে যেন খেয়ে চলে গেছে। তার পেট থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে, আর বাচ্চা নারী বুড়ি সব কিছু চারিদিক থেকে ছিটিয়ে আসে। কয়েক মিনিটের মধ্যেই বহির চাচি মারা যায়, আর বড় ভাইও সেখানে ছিল। চারিদিকে কি কষ্টের পরই কষ্ট তৈরি হয়েছিল, তখন এটা বোঝানো যাবে না। অনেকদিন পর আমাদের পরিবারে একটি সন্তান আসে, কিন্তু সে মারা গেল কিভাবে, আর এইভাবে মারা গেলে এই ঘটনাটি কেন ঘটলো কেউ বুঝে উঠতে পারে না। এইভাবে আরও কয়েকটার বাচ্চার নির্মমভাবে মৃত্যু হয়। শেষ যে বাচ্চাটা মারা যায় তিনি আমার সম্পর্কে প্রতিবেশীর চাচি হয়। তার বাচ্চা, তিনি ঘটনার দিন বাইরে থেকে ঘরে ঢুকে দেখেন তার বাচ্চাটিকে ওই বৃদ্ধা মহিলা তার বাচ্চার মাথা পেটে ঢুকিয়ে কামড়ানো মতন কিছু একটা করে খাচ্ছে। তিনি দেখে অনেক জোরে জোরে চিৎকার করেন। আশেপাশের মানুষজন কি হলো ব্যাপারটা দেখতে আসে, আর ওই চাচি ওনাদের সব খুলে বলেন। গ্রামবাসী ভাবলো হয়তো বৃদ্ধা মহিলা এখনও বেঁচে আছে, তিনি এই কাজগুলো করছেন। তারপর গ্রামে একটা মিটিং ডাকা হয়, সেই বৃদ্ধা মহিলাকে ধরতে হবে। সেই বৃদ্ধা মহিলাকে ধরতে হবে এবং 15 জনকে চাপিয়ে দেওয়া হয় এবং আমাদের চেয়ারম্যান চাচা আক্কাস আলীর বাড়িতে একটা মিটিং ডাকা হয়। যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকেও সেই মিটিংয়ে ডাকা হয়। আর এইসব ঘটনার জন্য গ্রামের সবাই আতঙ্কিত ছিল। এসব মহিলা অন্তঃসত্ত্বা করা এবং আক্কাস সাহেবের বাড়িতে থাকে, আর সবাইকে বলে কেউ যেন রাতের বেলা না ঘুমায়। এদিকে 10-15 জন ওই বাড়ির আশেপাশে বিভিন্ন ঝোপঝাড়ে কেউ বা গাছের ডালে বসে থাকে। তারা 9টা-10টা পর্যন্ত পাহারা দেয়। তখন রাত যখন 12টা 30 বাজে কয়েকজন দেখে দূরের মতো কেউ মাজা বাঁকা করে তাদের দিকে আসছে, ওই মহিলার মতন। তারা আগেই বলে রাখি কেউ যদি কোকিলের ডাক দেয় তো সবাই সেটা লক্ষ্য করে। তখন তাদের মধ্যে একজন কোকিলের ডাক দেয়, সবাই চলে আসে এবং সবাই একই জিনিস দেখে যে তারা দেখে ওই বৃদ্ধা মহিলাটি সেই বাড়ির দিকে যাচ্ছে। হঠাৎ কোনো এক কারণে সবাই ঘুমিয়ে পড়ে যায় এবং ঘুমিয়ে যায় সবাই একই টাইমে একই সময়ে। এই ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। আপনাদের কাছে কোনো ব্যাখ্যা থাকলে আপনারা বলবেন। ওই বাড়ির মহিলাদের মধ্যে একজনের বাচ্চার উপর কেউ বসে আছে এবং তখন তারা চিৎকার দিতে শুরু করে এবং উপলব্ধি করে যে যখন তারা দেখে বাচ্চাটির কোনো ক্ষতি হয়নি। তারপর এসব ঘটনার পর অনেকেই আমাদের এই গ্রাম থেকে অন্য গ্রামে বা অন্য জায়গায় চলে যায়, আর তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যে 15 জনের উপর। গ্রামের মুরুবটা তাদের উপর কেঁপে যায় আর বলে, তোরা থাকতে আমার বাচ্চার উপর কেন ওই বুড়িটা চেপে বসেছিল? 15 জন বলে, আমাদের আর একদিনও সময় নষ্ট করা যাবে না, যে করেই হোক ওই বুড়িটাকে ধরতেই হবে। সেই দিন রাতে তারা আবার পাহারা দেয় চেয়ারম্যানের বাড়ি। তারা দেখে সেই আগের দিনের মতন আবারও সেই বুড়ি মহিলাটা চেয়ারম্যানের বাড়ির দিকে আসছে। তখন তারা চারিদিক থেকে ঘিরে ধরে, আর সেই বুড়িটা এক বিকট আওয়াজ করে হাওয়ায় মিলিয়ে যায়। সকালে রাতের এসব ঘটনা সবাইকে বলা হয় এবং যিনি রাতে এসেছিলেন সে কখনো মানুষ হতে পারে নাই সবাই ধারণা করে, এবং সে যদি মানুষ হতো তাহলে আমাদের এত মানুষের ভিতর থেকে
সে পালিয়ে যেতে পারতো না। তখন গ্রামবাসীরা আবারও একটা মিটিং ডাকে এবং গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় যে এর সমাধান নিতে হবে, না হলে এই গ্রাম ত্যাগ করতে হবে। ঠিক তখনই একজন বয়স্ক ভিক্ষুকের মতন নোংরা পোশাক পরে আসে এমন একজন তাদের ওইখানে আসে, আর উনি বলতে শুরু করেন উনি এর সমাধান দিতে পারবেন। বিনিময়ে উনাকে একজন অল্প বয়স্ক মেয়ে দিতে হবে, যেই মেয়েটির শরীরে সেই জিনটাকে হাজির করা হবে। সবাই ভাবে ঠিক আছে, আপনি ব্যবস্থা করেন, আমরা একজন অল্প বয়স্ক মেয়ে দিব এবং সেই টিনেজ লাকিজ তার শরীরে সেই কালো বিদ্যাটাকে হাজির করবে, অর্থাৎ সেই জিনটাকে হাজির করবেন। ওই লোকটা কিন্তু গ্রামের কেউই তাকে চিনেন না। সবাই খুঁজে যে আমার বাড়ি একটু 5 মিনিটের পথ, এটা বাড়ি থেকে একটা মেয়ের মাঝে লোকটি সেই বাড়ির মহিলাটির ভিতর হাজির করে এবং লোকটি সেই মেয়েটিকে প্রশ্ন করে যে তিনি কেন গ্রামের বাচ্চাদেরকে এমন জঘন্যতম অপরাধ করেছেন। তখন মেয়েটি ভিতর থেকে আওয়াজ আসে 1998 সালে যখন বন্যা হয় তখন কেউ আমার খোঁজ খবর নেয়নি, আমি খেতে না পেয়ে মারা গেছি। তারপর কেউ আমার খোঁজও নেয়নি, আমার লাশ কোথায় জানাজা করানো হয়নি, আমার এখনও জানাজাও হয়নি। আমার সাথে এমন অত্যাচার হয়েছে যা আমি গ্রামের কাউকেই শান্তিতে থাকতে দেব না। তখন লোকটি বলল, কি করলে তুমি শান্তি পাবে? তুমি বলো, আমরা সবাই এমন করব, আর এমন অবুঝ শিশুদের সাথে তুমি এমন করো না। তখন সেই বৃদ্ধা মহিলা সেই যুবকটির কণ্ঠে বলে, আমার লাশটি এখনো আমার বাড়ির ভিতর মাটি চাপায় পড়ে আছে, লাশটি তুলে জানাজা পড়িয়ে কবর দিলেই আমার আত্মা শান্তি পাবে। তখন তারা ওই বৃদ্ধা মহিলার গোরের ভিতর মাটি কুড়তে কুড়তে কিছু হাড় পায়, সেগুলাকে জানাজা পড়িয়ে তাদেরকে কবর দেওয়া হয়। তারপর থেকেই আর কোনো সমস্যা হয় না ওই গ্রামে। ওই লোকটিকে আমরা আর কোনোদিনও খুঁজে পাই নাই যে ওই মেয়েটির শরীরে জিন হাজির করেছিল, তিনিও চলে যান। ওই লোকটি আবার কোনো জিন ছিল নাকি সেটাও অজানা। তারপর থেকেই আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে ওই বুড়ির বাড়ির পাশে গেলে নাকি মাঝে মাঝে কান্নার শব্দ শুনতে পাওয়া যায়। ঘটনাটা শেষ হয় 2006 সালে। এটি ছিল আমাদের গ্রামগুলির ঘটনা। ঘটনা কি সত্য ঘটনা? গ্রামের সবাই এই ঘটনা সম্বন্ধে জানে। ভালো লাগলে পড়ে শোনাবেন। এই বলেই এই ঘটনাটি শেষ হয়ে যায়। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতি শনিবার এবং মঙ্গলবার ফিরে আসি এই ইউটিউব চ্যানেলে। অবশ্যই আপনারা পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি।